শিখব 3 মিনিটে। 3 মিনিটে ক্লোজ শিখবো আমরা। কয় মিনিট? 3 মিনিটে ক্লোজ। ক্লোজ 3 ধরনের, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। পরীক্ষায় প্রিন্সিপাল ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ এত কিছু জিজ্ঞেস করে না। মূলত সাবঅর্ডিনেট ক্লোজ থেকে যে 3টা ক্লোজ সৃষ্টি হয়েছে, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, এই 3টা ক্লোজের মধ্যে আমরা পার্থক্যটা বুঝবো সহজে। 3 মিনিটে সম্ভব। সেটা কিভাবে? যখন কোনো সাবঅর্ডিনেট ক্লোজকে তুমি ইট দিয়ে রিপ্লেস করতে পারবা, ইট দ্বারা রিপ্লেস করা গেলে সেটা হবে নাউন ক্লোজ। আর যখন কোনো নাউন বা প্রোনাউনের পরে একটা WH বা দ্যাট যুক্ত ক্লোজ থাকবে, সেটার নাম হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। আর নাউন আর অ্যাডজেক্টিভ বাদে দুনিয়াতে যা আছে সবকিছুর নাম হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। যেমন আমি 3টা বাক্য দেখাই। আমি লিখলাম, খেয়াল করো যে আমি লিখলাম when he came here was night, যখন সে এখানে এসেছিল এটা ছিল রাত। I know the time, আমি ওই সময়টি কথা জানি, when he came here, কখন সে এখানে এসেছিল সেটা আমি জানি। এবার আমি বললাম when he saw me, যখন সে আমাকে দেখলো, he ran away. সো দেখো এই যে 3টা বাক্য আছে, আমরা কত সহজে বের করতে পারি কোনটা কোন ক্লোজ। when he came here was night, এইখানে এটা নাউন ক্লোজ। কেন? কারণ তুমি এখানে ইট বসাও তো মনে মনে। দেখো এটা রিপ্লেসমেন্টে ইট বসানো যায়। ইট ওয়াজ নাইট, ইট ওয়াজ নাইট হয়। কিন্তু তাহলে যে ক্লোজের রিপ্লেসমেন্টে তুমি ইট ব্যবহার করতে পারবা, ওই সাবঅর্ডিনেট ক্লোজটা নাউন ক্লোজ হবে। 2 নম্বরে দেখো আই নো দ্য টাইম, এখানে দা একটা আর্টিকেল, টাইম হলো একটা নাউন, তার মানে টাইম হচ্ছে নাউন। আর কথা ছিল কি, কোনো নাউন বা প্রোনাউনের পরে WH বা দ্যাট যুক্ত ক্লোজ থাকলে তার নাম অ্যাডজেক্টিভ ক্লোজ। দেখো এখানে কিন্তু WH যুক্ত ক্লোজ আছে when, তার মানে এই জন্য এটার নাম হয়ে গেল কি ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। বুঝতে পারছো? নাউনের পরে WH যুক্ত ক্লোজ, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এবার শেষের বাক্যে আসো তুমি, দেখো এখানে WH আছে, বাট তার সামনে কি কোনো নাউন আছে? নেই। যদি থাকতো অ্যাডজেক্টিভ হইতো, যেহেতু নেই তার মানে এটা অ্যাডজেক্টিভ হওয়া সম্ভব না। এবার দেখো তো তুমি, এটার জায়গায় যদি আমি ইট বসাই, এটা কোনো বাক্য হয়? ইট হি র্যান অ্যাওয়ে হয় না, মানে ইট দিয়েও রিপ্লেস করা যায় না, তাই এটা নাউন ক্লোজও না। WH এর সামনে নাউন নেই, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লোজও না। সুতরাং এই ক্লোজের নাম কি বলো? অ্যাডভার্বিয়াল ক্লোজ। সো ভিউয়ার্স, দেখো কত সহজে আমরা বুঝে গেলাম। ইট দিয়ে রিপ্লেস করলে নাউন ক্লোজ, আর নাউন বা প্রোনাউনের পরে WH বা দ্যাট থাকলে অ্যাডজেক্টিভ ক্লোজ। আর এই 2টা বাদে বাকি যত ক্লোজ আছে তার নাম হলো কি? অ্যাডভার্বিয়াল ক্লোজ। এরকম সস্তা মেথডে যারা পড়ে ওদেরকে থাবড়ানো উচিত, ফাজিলের দল। এইভাবে যে পড়ছো, তোমাদেরকে বলি নাই, মানে যারা পড়ে আর কি, এইভাবে যে পড়েছো, সোনার চান পিছলা ঘুঘু। এখন যদি তোমারে আমি 2টা প্রশ্ন দিই, দেখো তো তুমি একদম আটকে যাবা। ধরো আমি এবার একটা প্রশ্ন দিলাম যে স্ট্রাইক, সেই বাক্যটা দ্য আয়রন while it is hot, কি ভাবছো? আয়রন তো নাউন, নাউনের পর WH, তাই এটার নাম কি? অ্যাডজেক্টিভ। ঘোড়ার ডিম অ্যাডজেক্টিভ না, এটার নাম অ্যাডভার্ব ক্লোজ। এবার আসো, তুমি ভাবছো তোমার নিয়ম অনুযায়ী যে ইট দিয়ে রিপ্লেস করলে নাউন হয়, তাই তো? এবার আমি ধরো লিখে দিলাম তোমাকে একটা বাক্য, আমি লিখে দিলাম একটু মুছে নেই, সে আমি একটা বাক্য লিখে দেবো এভাবে যে it is clear that he is guilty. এখানে কি ইট দিয়ে রিপ্লেস করা যায়? ইট ইজ ক্লিয়ার, ইট যায়? যায় না। যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যায় না, তাহলে তুমি ধরে নিবা কি? নাউন না, অথচ এটা কিন্তু নাউন ক্লোজ।
তার মানে এইসব সূত্র দিয়ে সাময়িক ভাল লাগবে, এইসব সস্তা নিয়ম দিয়ে সাময়িক মজা পাবা, পরীক্ষায় ঘোড়ার ডিম, কিচ্ছু হবে না। জানতে হবে ডিটেলস। আর জানার জন্য আজকের ক্লাসের একদম প্রথম থেকে মনোযোগ দিয়ে আবারও দেখতে হবে। আসসালামু আলাইকুম। আমরা আজ আলোচনা করব আইডেন্টিফিকেশন অফ ক্লোজ, ক্লোজ চিহ্নিতকরণ। একটা সেন্টেন্সের যদি আমরা একটা অংশ বলি, বাক্যের একটা অংশ বলি, সেই বাক্যের অংশটা ক্লোজও হতে পারে, ফ্রেজও হতে পারে। তো আমরা আজ কথা বলবো সেই ক্লোজ নিয়ে। তার আগে আমরা একটু বুঝে নিব যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ক্লোজ অ্যান্ড ফ্রেজ। ক্লোজ আর ফ্রেজের মধ্যে আসলে পার্থক্যটা কি সেটা আমরা একটু বুঝে নিব। আচ্ছা, তো ক্লোজ আর ফ্রেজের পার্থক্য বোঝার পর আমরা যদি ক্লোজের আলোচনায় যাই তাহলে সুবিধা হয়। আমরা সহজ করে লিখতে পারি, খুব সহজ করে আমরা লিখতে পারি যে একগুচ্ছ শব্দ, হ্যাঁ, যখন একগুচ্ছ শব্দ মানে একের অধিক বা একগুচ্ছ শব্দ শব্দ বাক্যের একটি অংশ হিসেবে কাজ করলে সেটি ক্লোজ বা ফ্রেজ, সেটি ক্লোজ বা ফ্রেজ। তাহলে যখন একগুচ্ছ শব্দ একত্রিত হয়ে বাক্যের একটা অংশ হিসেবে কাজ করবে তার নাম ক্লোজ অথবা কি হবে, ফ্রেজ হবে। আচ্ছা, আমরা যদি আরো সহজ করে বলি তাহলে আমরা বলবো বাক্যাংশ, বাক্যের অংশ মানেই সেটা ক্লোজ কিংবা ফ্রেজ। তাহলে বাক্যের যে কোনো একটা অংশ মানেই ক্লোজ বা ফ্রেজ। আর প্রশ্ন হলো যে আমরা কেমন করে বুঝবো সেই বাক্যের অংশটা ক্লোজ নাকি ফ্রেজ? খুব সহজ। যদি সেই অংশের মধ্যে একটা ফিনিট ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা হবে ক্লোজ। আর যদি নো ফাইনাইট ভার্ব, আমি এভাবে লিখবো, নন ফাইনাইট না, নো ফাইনাইট ভার্ব, যখন দেখবেন যে ফাইনাইট ভার্ব নেই সেটা হবে ফ্রেজ। তার মানে কি, ফাইনাইট ভার্ব না থাকা মানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হতে পারে যে ভার্বটা নন ফাইনাইট ভার্ব, অথবা আরেকটা হতে পারে ওখানে কোনো ভার্বের অস্তিত্বই নেই। দুইটা ঘটনার যে কোনো ঘটনাই ঘটুক সেটা হবে ফ্রেজ। তাহলে আমরা একটু ভালো করে বুঝে নেই, বাক্যের যে কোনো একটা অংশ বা বাক্য অংশকে আমরা কি বলি, ক্লোজ অথবা ফ্রেজ বলি। পার্থক্য কি, যদি সেই অংশটুকুর মধ্যে কমপক্ষে একটি ফিনিট ভার্ব পাওয়া যায় আমরা তাকে ক্লোজ বলবো। বাট যখন দেখবো দেয়ার ইজ নো ফিনিট ভার্ব, কোনো ফিনিট ভার্ব নেই, সেটা নন ফিনিট ভার্ব থাক অথবা ভার্ব নাই থাক, তার নাম হবে ফ্রেজ। এখন অনেকের মনে প্রশ্ন আসবে ফিনিট ভার্ব কি আর নন ফিনিট ভার্ব কি? এটা একটা ঝামেলার বিষয়। যারা ফিনিট নন ফিনিট ভার্ব বুঝি না তাদের জন্য আমি একটু সংক্ষেপে বলে দেই। যখন একটা ভার্বের বেস ফর্মের সামনে টু যুক্ত থাকে, অথবা একটা ভার্বের সাথে আইএনজি থাকে, অথবা একটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এই ভার্বগুলোকে বলা হয় নন ফিনিট ভার্ব। আবারও বুঝি, যখন কোনো ভার্বের বেস ফর্মের সামনে টু যুক্ত হয়, কিংবা ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়, কিংবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, এই ভার্বগুলোকে বলা হয় নন ফিনিট ভার্ব। আর এদের বিপরীতে যত ভার্ব আছে সমস্ত ভার্বের নাম হবে ফিনিট ভার্ব। তার মানে কি, তার মানে যদি ভার্বের সামনে টু না থাকে, ভার্বের শেষে আইএনজি না থাকে, এরকম যদি ভার্ব হয় সেগুলোকে আমরা বলবো কি ভার্ব বলবো, ফিনিট ভার্ব বলবো। তাহলে নন ফিনিট ভার্ব বুঝলেই কিন্তু ফিনিট ভার্ব বোঝা যায়। তাহলে আবারও বুঝি, কোনো ভার্বের বেস ফর্মের সামনে টু থাকলে, ভার্বের শেষে আইএনজি থাকলে, কিংবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে সেগুলোর নাম নন ফিনিট ভার্ব। আর এদের বিপরীতে সমস্ত ভার্বের নাম হচ্ছে কি ভার্ব, ফাইনাইট ভার্ব। একদম সহজ হিসাব। আচ্ছা, এবার আমরা আবারও আগের কথায় আসি। এবার কথা আমাদের জন্য সহজ হয়ে গেল। বাক্যের যে কোনো একটা পার্ট বা অংশ মানেই সেটি ক্লোজ অথবা ফ্রেজ। বাক্যের যে কোনো একটি পার্ট বা অংশ মানেই ক্লোজ অথবা ফ্রেজ। যদি সেই অংশটুকুর মধ্যে একটি ফিনিট ভার্ব আমরা পাই তার নাম হবে ক্লোজ। আর যদি কোনো ফিনিট ভার্ব না থাকে, সেটা নন ফিনিট ভার্ব হোক আর ভার্ব নাই থাক, কথা একটাই, যদি ফিনিট ভার্ব না থাকে তার নাম হয়ে যাবে ফ্রেজ। এবার কিন্তু আমাদের কিছু এক্সাম্পল না বুঝলেই নয়।
আমরা ক্লোজ আর ফ্রেজের কিছু এক্সাম্পল বুঝে আসি, চলেন। আচ্ছা, আমি একটা বাক্য লিখে দিই, খেয়াল করেন। লিখলাম যে আই নো, আমি জানি। হাউ, কিভাবে। হি সলভস এনি প্রবলেম, আমি জানি সে কিভাবে কোনো সমস্যার সমাধান করে। এখানে আরেকটা বাক্য আমি লিখলাম যে আই নো, আমি জানি। হাউ টু সলভ আ প্রবলেম, কিভাবে একটি সমস্যাকে সমাধান করতে হয়। আচ্ছা, আরেকটা বাক্য আমি লিখলাম যে হি ইজ আ স্টুডেন্ট অব ক্লাস 10, সে 10ম শ্রেণীর একজন ছাত্র। খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে বুঝবো আমরা। 3টা বাক্য আছে এখানে। প্রথম বাক্যের আই নো, এটা একটা অংশ বাক্যের। হাউ হি সলভস এনি প্রবলেম, এটাও একটা বাক্যের অংশ। দ্বিতীয় বাক্যে আই নো একটা অংশ, হাউ টু সলভ আ প্রবলেম এটা একটা অংশ। তৃতীয় বাক্যে হি ইজ, এটা একটা অংশ। আই স্টুডেন্ট অফ ক্লাস 10, এটা একটা অংশ। এই যে বাক্যের অন্তর্ভুক্ত, বাক্যের অন্তর্গত যে কোনো পার্ট বা যে কোনো অংশ, আমরা যেন এগুলোকে কি বলি, ক্লোজ অথবা ফ্রেজ বলি। এখন যদি প্রশ্ন করা হয় যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ক্লোজ অ্যান্ড ফ্রেজ, দ্য আনসার ইজ if you get a finite verb, if you find a finite verb in that part, that is clause. If there is no finite verb, that is a phrase. তাহলে এখান থেকে আমরা ক্লোজ ফ্রেজ বের করতে পারবো। তাহলে আপনারা দেখেন, আমাদের প্রথম বাক্যের প্রথম অংশটুকুর মধ্যে একটা ভার্ব আছে নো। নো নিশ্চয় একটা ফাইনাইট ভার্ব, কারণ যদি এটি নন ফাইনাইট ভার্বই হতো তাহলে কিন্তু হয়তো টু নো, কিংবা নো এর সাথে আইএনজি হয়ে হয়তো নোয়িং, কিংবা নো এর পাস্ট পার্টিসিপল হয়ে যেত নোন। যেহেতু এটা নেই, তার মানে নো একটি ফাইনাইট ভার্ব। তার মানে যেহেতু এটা ফাইনাইট ভার্ব, সুতরাং এটা ক্লোজ। দ্বিতীয় অংশে হাউ হি সলভস এনি প্রবলেম, এখানে একটা ভার্ব আছে সলভস। সলভসও দেখেন একটা ফাইনাইট ভার্ব, কারণ এখানে টু আইএনজি কিছুই নেই। যেহেতু ফিনিট ভার্ব বা ফাইনাইট ভার্ব, সুতরাং এটাও একটা ক্লোজ। 2 নাম্বার বাক্যের প্রথম অংশে নো একটা ফাইনাইট ভার্ব, সো এটা একটা ক্লোজ। বা দ্বিতীয় অংশে এখানে যদিও একটা ভার্ব আছে টু সলভ, কিন্তু দেখেন ভার্বটার সামনে টু যুক্ত আছে, মানে কি ভার্ব, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হয় এটা ক্লোজ না, বরং এটা হলো ফ্রেজ। ক্লিয়ার? এরপর আছে হি ইজ, এখানে ইজ একটা ফাইনাইট ভার্ব। যদি ইজটা নন ফাইনাইট ভার্ব হতো তাহলে হয়তো থাকতো ইজ না, থাকতো টু বি, অথবা থাকতো বিং, অথবা থাকতো বিন। এগুলো কিন্তু কোনোটাই নেই, তার মানে এটা ফাইনাইট ভার্ব, সুতরাং এটা একটা ক্লোজ। আর স্টুডেন্ট অফ ক্লাস 10, এখানে ফাইনাইট ভার্ব তো দূরের কথা, এখানে তো কোনো ভার্বই নাই, তার মানে কি ফ্রেজ। সবকিছুই ফ্রেজ, শুধু ফাইনাইট ভার্ব থাকলে তার নাম ক্লোজ হবে। তাহলে এটা একটা হয়ে গেল ফ্রেজ। তাহলে আমরা সবার আগে ফ্রেজ আর ক্লোজ আমাদের বোঝা খুব জরুরি, কারণ অপশনে যদি দেওয়া থাকে এটা নাউন ফ্রেজ নাকি নাউন ক্লোজ, এখন তুমি হয়তো নাউন চেনো কিন্তু ফ্রেজ ক্লোজ তো চেনো না, তখন কি করবে? যার কারণে ফ্রেজ আর ক্লোজের মধ্যে পার্থক্য বোঝা জরুরি। তো আমরা আরেকবার একটু শেষবারের মধ্যে বুঝে নেই। যখনই কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা পার্ট গঠিত হবে, সেটা হতে পারে একটা ক্লোজ কিংবা হতে পারে একটা কি ফ্রেজ। যদি সেই অংশটুকুর মধ্যে আমরা একটা ফিনিট ভার্ব বা একটা ফাইনাইট ভার্ব পেয়ে যাই, তার নাম হবে ক্লোজ। আর যদি সেখানে কোনো ফাইনাইট ভার্ব না থাকে, তার নাম হয়ে যাবে কি ফ্রেজ। আচ্ছা, আমরা আজ আগে ক্লোজ ফ্রেজ, ক্লোজের আইডেন্টিফিকেশন নিয়ে আগে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা ক্লোজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য বুঝে গেলাম। এবার আমরা ক্লোজের ক্লাসিফিকেশনে যেতে পারি, আমরা একটু বিস্তারিত ব্যাখ্যায় লিখব। আচ্ছা, আমরা সুন্দর করে লিখে নিব, একটা গোছানো নোট হবে। হ্যাঁ, সাজানো গোছানো একটা নোট হতে হবে। আমরা লিখে নিব ক্লোজ 3 ধরনের। নাম্বার 1, প্রিন্সিপাল ক্লোজ। নাম্বার 2, subordinate clause. Number 3, coordinate clause.
কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ, তিন ধরনের ক্লোজ আছে। প্রথমত ক্লোজ তিন ধরনের, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কি কোঅর্ডিনেট ক্লোজ। সবাই একটু মনোযোগ দিও ভালো করে। আচ্ছা, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ এখন চেনার উপায় আমাকে শিখতে হবে। আমরা কেমন করে বুঝবো কোনটা প্রিন্সিপাল, কোনটা সাবঅর্ডিনেট, কোনটা কোঅর্ডিনেট, তাই না? আচ্ছা, সেটা আমরা বুঝবো। তার আগে একটু জেনে নেন, প্রিন্সিপাল ক্লোজের অপর নাম হচ্ছে মেইন ক্লোজ। স্বাভাবিক, প্রিন্সিপাল মানে যদি প্রধান হয় তো মেইন মানেও তো প্রধান, তাহলে মেইন ক্লোজ আমরা বলতে পারি। আবার একে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজও বলা হয়, কারণ এটা অর্থের দিক থেকে স্বাধীন, সে কারো উপর নির্ভরশীল না, তাই তাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজও বলতে পারি। তার মানে যা প্রিন্সিপাল ক্লোজ তাই মেইন ক্লোজ, তাই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ যেহেতু অর্থের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল থাকে, তাই আমরা তাকে ডিপেন্ডেন্ট ক্লোজও বলে থাকি। আর কোঅর্ডিনেট ক্লোজও বলতে গেলে এক ধরনের ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে আমরা বুঝলাম কি, যেখানেই বাক্যের যেখানেই আমরা দেখব বাক্যে একটা অংশে ফাইনাইট ভার্ব আছে, সেটাই আমরা বুঝে নিব একটা ক্লোজ। ফাইনাইট ভার্ব থাকা মানেই সেটা একটা ক্লোজ। যখন আপনি নিশ্চিত হলেন যে এটা একটা ক্লোজ, আপনি বুঝে নেবেন যে সেই ক্লোজটা তিন ধরনের হতে পারে, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ। এখন আসি আমরা এই তিনটা ক্লোজের মধ্যে পার্থক্য কি, চেনার উপায় কি, সেটা আমরা বুঝে নেব। আচ্ছা, ধরে নিলাম আমি বাক্যের অর্থ জানি না, তাহলে আমি কেমনে বুঝবো ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? সেক্ষেত্রে আমরা একটা কিন্তু কৌশল প্রয়োগ করতে পারি। আমাদের সেই কৌশলটা হচ্ছে এরকম, যেখানে মানে যে ক্লোজে যেখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, কনজাংশন থাকে, সেটি সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেটিং কনজাংশন আমি বুঝাবো। আচ্ছা, আর যেখানে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে, সেটি কোঅর্ডিনেট ক্লোজ। আর যেখানে নো কনজাংশন, কোনো কনজাংশন থাকে না নরমালি, সেটাই হলো প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমরা বুঝলাম ফাইনাইট ভার্ব যুক্ত একটা অংশের নাম হলো কি, ক্লোজ। সেই ক্লোজ তার জীবদ্দশায় প্রথমত তিনটি নাম ধারণ করে, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ। আমরা চিনব কিভাবে? কিছু কনজাংশন আছে যাকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন, কিছু কনজাংশন আছে যাকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। তো আমার ক্লোজের মধ্যে যদি সাবঅর্ডিনেট কনজাংশন থাকে তার নাম হবে সাবঅর্ডিনেট ক্লোজ, আর যদি কোঅর্ডিনেট কনজাংশন থাকে তার নাম হবে কোঅর্ডিনেট ক্লোজ। আর যখন কোনো কনজাংশন থাকবে না তার নাম হয়ে যাবে কি, প্রিন্সিপাল ক্লোজ। এই সূত্রটা কোনো কাজেই আসবে না যদি আমি সাবঅর্ডিনেট কনজাংশন আর কোঅর্ডিনেট কনজাংশন না চিনি, তাহলে কিন্তু এই সূত্রটা কোনো কাজে আসবে না। সুতরাং সময় এসেছে এখন আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট কনজাংশন সম্পর্কে একটা ধারণা নেয়ার। যারা এতক্ষণ ধরে লিখতে পারো নাই তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যেন পরে লিখতে পারো। আমরা এখন সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট কনজাংশন সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা, সাবঅর্ডিনেট কনজাংশন মূলত সেই কনজাংশনগুলো যেগুলো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দেখতে পাই, কারণ সাবঅর্ডিনেট ক্লোজ দিয়ে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। আর কোঅর্ডিনেট কনজাংশন মূলত সেগুলো যেগুলো আমরা কম্পাউন্ড সেন্টেন্সে দেখতে পাই। আমরা যদি আরেকটু সহজ করে বলি, আমরা একটা পাসওয়ার্ড মনে রাখতে পারি, সেটা হলো ফ্যান বয়েজ ইজ ইকুয়াল কোঅর্ডিনেট কনজাংশন, সিসি। এর মানে কি? এফ থেকে হচ্ছে ফর একটা প্রেপোজিশন, একই সাথে ফর একটা কনজাংশন। যখন আমরা ফরকে দুইটা ক্লোজের মাঝখানে বসাবো তখন কিন্তু ফর একটা কনজাংশন, এবং তখন ফরের বাংলা অর্থ হলো কারণ, কারণ বুঝাতে। আচ্ছা, এ থেকে এন্ড, এন থেকে হলো নর।
বি থেকে বাট, ও থেকে অর, আর ওয়াই থেকে ইয়েট, ই থেকে এলস, আর এস থেকে সো। এই যে ফর অ্যান্ড নর বাট ও ইয়েট এলসো, ফর অ্যান্ড নর বাট ও ইয়েট এলসো, এগুলোর নাম হচ্ছে কি কনজাংশন? কোঅর্ডিনেট কনজাংশন। তার মানে এই কনজাংশন গুলো আমরা যে ক্লোজের মধ্যে পাবো সেই ক্লোজের নাম হবে কোঅর্ডিনেট ক্লোজ। ক্লিয়ার? আচ্ছা, এবার সেই সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? আচ্ছা, সাবঅর্ডিনেট কনজাংশন গুলো মনে রাখার জন্য আমরা একটা পাসওয়ার্ড নিতে পারি, সেটা হলো হু ইজ অ্যাবাউট। এই বাক্যের বাংলা অর্থ বোঝার দরকার নেই, নরমালি অ্যাবাউট মানে কিন্তু কাছে, সংলগ্ন। যদি অর্থ করি তাহলে হবে যে কে কাছে, তাহলে এটা বিষয় না, আমরা একটা কৌশল ব্যবহার করতেছি, হু ইজ অ্যাবাউট। এখান থেকে আমরা যে লেটার গুলো পাচ্ছি এগুলো দিয়ে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন মনে রাখতে পারবো। প্রথমে আসি হু এর ডাব্লিউ। ডাব্লিউ থেকে যে ডাব্লিউ ওয়ার্ড গুলো আছে, যেমন হু বলো, হুইচ বলো, হোয়াট বলো, কিংবা হোয়েন বলো, ডাব্লিউ দিয়ে যা আছে সব প্রত্যেকটা একটা করে সাবঅর্ডিনেট কনজাংশন। এইচ থেকে হচ্ছে হাউ, হাউ একটা সাবঅর্ডিনেট কনজাংশন। ও থেকে হচ্ছে ওয়ান্স, এটাকে বাদই দিলাম আপাতত। আই থেকে হচ্ছে ইফ, ইফ একটা সাবঅর্ডিনেট কনজাংশন। আবার ইন কেসও কিন্তু একটা সাবঅর্ডিনেট কনজাংশন। আবার এস থেকে সিন্স, এস থেকে সো দ্যাট, আবার এস থেকে সো ডট 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 দ্যাট, কিংবা যদি বলো সাস ডট 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 দ্যাট, এরা প্রত্যেকেই হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন এক ধরনের। আচ্ছা, এবার এ থেকে কি হয়? এ থেকে হচ্ছে অ্যাজ, এ থেকে আফটার, এ থেকে অলদো, এ থেকে অ্যাজ ইফ, এ থেকে অ্যাজ দো। হ্যাঁ, এগুলো প্রত্যেকেই হচ্ছে একটা করে সাবঅর্ডিনেট কনজাংশন। আবার আসো বি, বি থেকে হচ্ছে বিফোর, আবার বি থেকে বিকজ। ইউ থেকে কি হয়? ইউ থেকে হয় আনলেস এবং আনটিল। আর এই টি থেকে হয় দ্যাট, দো এবং টিল। এরা প্রত্যেকেই হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। শর্টকাট শিখে কখনোই জীবনে কিছু করা যাবে না, শর্টকাটে কোনো কিছুই হয় না, সুতরাং বিস্তারিত জানতে হবে। আমি চাইলে ক্লোজটা 5 মিনিটে বুঝাইতে পারি, তোমাদেরকে ক্লাসের শেষে আমি দেখাবো যে কিভাবে 5 মিনিটে ক্লোজ বোঝানো যায়, কিন্তু আমি বুঝালে তো হবে না, এক্সাম তো আমি দিব না, এক্সামটা দিতে হবে তোমাকে। সুতরাং এটাতে এমন ভাবে বুঝতে হবে যেভাবে বুঝলে এক্সামের যে কোনো কোশ্চেন সলভ করা যেতে পারে। তাহলে আমরা কোঅর্ডিনেট কনজাংশন মনে রাখার পাসওয়ার্ডটা শিখলাম, ফ্যান বয়েজ, ফর অ্যান্ড নর বাট অ ইয়েট এলসো। আর হুইজ অ্যাবাউট হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। ডাব্লিউ থেকে হু দিয়ে যারা আছে, হু, হুইজ, ওয়েন, হোয়ার, সবগুলো হচ্ছে এক ধরনের কি সাবঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, এবার আসো এইচ। এইচ থেকে কি হয়? এইচ থেকে হচ্ছে হাউ, এইচ থেকে হলো হাউ দিয়ে যা আছে সব। আর আই থেকে ইফ, ইন কেস। সো থেকে সিন্স, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, সাস ডট ডট দ্যাট। আচ্ছা, এ থেকে অ্যাজ, আফটার, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ দো। বি থেকে বিফোর, বিকজ। ইউ থেকে আনলেস, আনটিল। টি থেকে দ্যাট, দো, টিল। এগুলোর নাম কি কনজাংশন? এগুলোর নাম সাবঅর্ডিনেট কনজাংশন। আর এগুলোর নাম কি কনজাংশন? এগুলোর নাম কোঅর্ডিনেট কনজাংশন। যারা এখনো লিখতে পারোনি তারা ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে রাখো। তাহলে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন পেলাম আর কোঅর্ডিনেট কনজাংশন পেলাম। এখন এগুলো দিয়ে আমরা কি করব? আমরা শিখেছিলাম যদি কোনো বাক্যের মধ্যে বা কোনো বাক্যের অংশের মধ্যে বা কোনো ক্লোজের মধ্যে এই কোঅর্ডিনেট কনজাংশন গুলো তুমি পেয়ে যাও তাহলে বুঝে নিবা তার নাম হলো কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ। আর যদি তুমি এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো কাউকে পেয়ে যাও তার নাম হয়ে যাবে কি সাবঅর্ডিনেট ক্লোজ। আর যে ক্লোজের মধ্যে কোনো কনজাংশনই পাবা না ওইটার নাম হবে কি প্রিন্সিপাল ক্লোজ। আশা করি বুঝে গেছো। এবার চলো আমরা কয়েকটা ক্লোজ একটু দেখে আসি, কয়েকটা ক্লোজ আমরা একটু দেখে আসি বুঝতে পারি কিনা। সে আমি একটা বাক্য লিখি, খেয়াল করো যে ডু অর ডাই। তোমরা কিন্তু এটা কমেন্ট বক্সে বা চ্যাট বক্সে লিখতে পারো কোনটা কোন ক্লোজ। এখানে ডু আর এখানে অর ডাই দিলাম। আচ্ছা, তোমরা লিখো যে কোনটা কোন ক্লোজ হবে।
আবার আমি দিলাম যে ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো আনটিল আই কাম ব্যাক, যতক্ষণ না আমি ফিরে আসি ততক্ষণ এখানে অপেক্ষা করো। আনটিল আই কাম ব্যাক আর ওয়েট হিয়ার কোনটা কোন ক্লোজ লিখে ফেলবা। আবার লেখা হলো যে when he saw me, যখন সে আমাকে দেখলো, he ran away, সে একটা দৌড় দিল, পালিয়ে গেল। এখানে he ran away আর when he saw me তোমরা লিখতে পারো কোনটা কোন ক্লোজ। আচ্ছা, তো এইখানে দেখে নাও আমরা প্রথমে যে ক্লোজটা পাচ্ছি ডু। দেখো ডু এই একটা শব্দই একটা ক্লোজ হতে পারে যদি সেটা একটা ফাইনাইট ভার্ব হয়। ডু তো একটা ফাইনাইট ভার্ব, ক্লোজ হওয়ার জন্য অনেক কিছু লাগে না, ক্লোজ হওয়ার জন্য একটা ফিনিট ভার্ব দরকার, একটা ফিনিট ভার্ব থাকলেই সেটা ক্লোজ। যদি ডু একটা ভার্ব, সো এটা একটা ক্লোজ। এখন দেখো এই ক্লোজটুকুর মধ্যে মানে এই অংশটুকুর মধ্যে কোনো কনজাংশন নেই, সুতরাং এটা প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এখানে দেখো অর একটা কোঅর্ডিনেট কনজাংশন, সুতরাং এটা একটা কোঅর্ডিনেট ক্লোজ। ক্লিয়ার? 2 নাম্বার বাক্যে ওয়েট হিয়ার, এখানে কোনো কনজাংশন নেই, সুতরাং এটা প্রিন্সিপাল ক্লোজ। আর এখানে আনটিল একটা সাবঅর্ডিনেট কনজাংশন, তাই এটা সাবঅর্ডিনেট ক্লোজ। 3 নাম্বার বাক্যে when he saw me, এখানে একটা কনজাংশন আছে when এবং এটার নাম সাবঅর্ডিনেট কনজাংশন, সুতরাং এটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর he ran away, এখানে কোনো কনজাংশন নেই, সুতরাং এটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে শেষবারের মতো আমরা আরেকটু বুঝে নেই, যখন কোনো ক্লোজে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে তার নাম সাবঅর্ডিনেট ক্লোজ। আর যখন দেখব কোঅর্ডিনেট কনজাংশন, তার নাম হবে কোঅর্ডিনেট ক্লোজ। আর যখন আমরা দেখব যে না কোনো কনজাংশনই নেই, তখন আমরা বুঝে নিব সেটার নাম হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। আচ্ছা, আমরা 3 ধরনের ক্লোজের সাথে মোটামুটি পরিচিত হয়ে গেলাম। এখন আসল কথায় আসো। এই যে আমরা জানলাম ক্লোজ 3 ধরনের, একটা হলো প্রিন্সিপাল ক্লোজ, আরটা কি যেন ছিল সাবঅর্ডিনেট ক্লোজ, আরটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, এই তো। আচ্ছা, এখন এই 3টা ক্লোজের মধ্যে হয় না অনেক সময় ধরো 3 ভাই আছে, এখন 3 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের কোনো ছেলে মেয়ে নাই, 1 ভাইয়ের শুধু আছে। তাহলে যে 2 ভাইয়ের কোনো ছেলে মেয়ে নাই তার ইতিহাস কিন্তু শেষ হওয়ার পথে, অলরেডি শেষ, কারণ সে না থাকলে তার জেনারেশন শেষ। তো অনুরূপভাবে এই যে ক্লোজ যে 3 ধরনের প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, এই প্রিন্সিপাল ক্লোজ এর কোনো আর শাখা প্রশাখা নেই, কোঅর্ডিনেট ক্লোজ এরও কোনো শাখা প্রশাখা নেই। তাহলে ভাবো যার কোনো শাখা প্রশাখা নেই, যার কোনো ছেলে মেয়ে সন্তান নেই, তার ইতিহাস এখানেই শেষ হয়ে গেল। তার মানে প্রিন্সিপাল ক্লোজ আর কোঅর্ডিনেট ক্লোজ নিয়ে আর কোনো আলোচনা করার মতো কিছুই নেই, আমরা চিনে গেছি। যেখানে কোঅর্ডিনেট কনজাংশন তার নাম কোঅর্ডিনেট ক্লোজ, আর যেখানে কোনো কনজাংশন নেই তার নাম প্রিন্সিপাল ক্লোজ। বড় জোর প্রিন্সিপাল ক্লোজ তার নাম চেঞ্জ করে মাঝে মাঝে বলতে পারে যে আই অ্যাম ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অথবা সে বলতে পারে যে আই অ্যাম মেইন ক্লোজ, এর বেশি কিছু না, বাট এখান থেকে আর কোনো ক্লোজ সৃষ্টি হয় না। তাহলে এই দুইটার ইতিহাস শেষ, বাকি রইল কে সাবঅর্ডিনেট ক্লোজ। এখন আমরা আগামী 30 মিনিট পথ চলবো সাবঅর্ডিনেট ক্লোজকে নিয়ে। চাইলে 5 মিনিটে পথ শেষ করা যাবে, কিন্তু সেই পথ শেষ করে তুমি তোমার ফলটা পাবা না। কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য তোমাকে বেশ লম্বা সময় ধরে চলতে হবে। আমরা এখন সাবঅর্ডিনেট ক্লোজ নিয়ে আগামী 30 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। মনোযোগ দাও। প্রসঙ্গ হলো সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজকে চিনি, যেখানে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে সেটাই সাবঅর্ডিনেট ক্লোজ, যেটা আমরা একটু আগে লিখেছিলাম। এখন আসো, এই সাবঅর্ডিনেট ক্লোজটা মূলত 3 ধরনের। কি কি? সাবঅর্ডিনেট ক্লোজটা 3 ধরনের। কি কি? একটা হলো নাউন ক্লোজ। আচ্ছা সরি, এভাবে না, আমি একটু অন্যভাবে লিখি তাহলে সুবিধা হবে। এখান থেকে 3টা ক্লোজ সৃষ্টি হবে। প্রথমে আসো নাউন ক্লোজ। 1 নম্বরে নাউন ক্লোজ। আচ্ছা, আমি এর ব্যাখ্যা লিখবো, ওয়েট। 2 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ, যাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলা হয় তার অপর নামই কিন্তু রিলেটিভ ক্লোজ, এটা মাথায় রেখো।
অ্যাডজেক্টিভ ক্লোজ যা রিলেটিভ ক্লোজও তাই। আচ্ছা, এবার 3 নম্বরে আসো, অ্যাডভার্বিয়াল ক্লোজ। প্রথমে আমরা একটু সহজ উপায় একটু বোঝার চেষ্টা করি। নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। কেউ যদি নাউন চিনতে পারে তার জন্য নাউন ক্লোজ চেনা কোনো ব্যাপার না। যাই হোক, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ থেকে সৃষ্টি হলো 3টা ক্লোজ। কি কি? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তার মানে কি? তার মানে হচ্ছে কোন ক্লোজ যদি নিজেকে নাউন ক্লোজ হিসেবে দাবি করতে চায়, কোন ক্লোজ যদি নিজেকে অ্যাডজেক্টিভ ক্লোজ হিসেবে দাবি করতে চায়, কোন ক্লোজ যদি নিজেকে অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসেবে দাবি করতে চায়, ওকে সবার আগে কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ আগে হতে হবে। যখন তুমি দেখতে পাবা যে একটা ক্লোজের ভেতরে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, দ্যাট মিন্স সেটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এটা নিশ্চিত হওয়ার পর তুমি মনে করতে পারো, হ্যাঁ, যেহেতু এটা সাবঅর্ডিনেট ক্লোজ, তাহলে সময় এসে গেছে এটা বোঝার যে এটা নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তার আগে কিন্তু না। অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লোজ বা একটা কোঅর্ডিনেট ক্লোজ কখনো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হবে না। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হতে পারবে শুধু সাবঅর্ডিনেট ক্লোজই। এখন আমাদের প্রশ্ন হলো কোনটা? ওইটা মানে যে একটা সাবঅর্ডিনেট ক্লোজ কখন নাউন হবে, কখন অ্যাডজেক্টিভ হবে, আর কখন অ্যাডভার্ব হবে, সেটা আমরা বুঝবো। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে বাক্যের কোথায় নাউন বসে। নরমালি আমরা জানি যে বাক্যের সাবজেক্টের স্থানে নাউন বসে, অবজেক্টের স্থানে নাউন বসে, প্রেপোজিশনের পরে নাউন বসে, ডিটারমিনারের পরেও কি বসে? নাউন বসে। কোথায় কোথায় বলছি? সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, প্রেপোজিশনের পরে, ডিটারমিনারের পরে। সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, প্রেপোজিশনের পরে, ডিটারমিনারের পরে। তো এই যে বাক্যের যেসব জায়গায় নাউন বসে, এই সব জায়গায় যদি তুমি কোনো ক্লোজ পেয়ে যাও, সাবঅর্ডিনেট ক্লোজ, তাহলে তো বোঝাই যাচ্ছে নাউনের জায়গায় সাবঅর্ডিনেট ক্লোজ বসা মানে সেটাই নাউন ক্লোজ। নাউনের জায়গায় কোনো ফ্রেজ বসা মানে সেটাই নাউন ফ্রেজ। পজিশন কিন্তু একই রকম, যেখানে নাউন বসে ওখানেই নাউন ক্লোজ বসে, ওখানেই নাউন ফ্রেজ বসে, শুধু স্ট্রাকচারটা ভিন্ন ভিন্ন। আমি দেখাবো। আচ্ছা, তাহলে আমরা নাউন ক্লোজের ব্যাখ্যায় এখন এভাবে লিখে নিতে পারি যে, সুন্দর করে লিখতে পারো যে সাবজেক্টের স্থানে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা পাসওয়ার্ড দিতে পারি। এই পাসওয়ার্ডটা দিয়ে তোমরা এটা মনে রাখতে পারো। পাসওয়ার্ডটা হচ্ছে এরকম, লিখতে পারো যে স্টিভ বা, STIP আর হলো BA, স্টিভ বা। স্টিভ বা জিনিসটা কি আমি এটা বুঝাবো, আমি একটু নিচে নিচে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। STIP ও আরেকটা হবে A, জায়গা হচ্ছে না তাই তো? আচ্ছা, ছোট করে লিখি একটু, STIPBA। শোনো, তোমরা যেটা ভাবতেছো ইট দিয়ে রিপ্লেস করা গেলে নাউন ক্লোজ হয়, এটা আমিও জানি, আমিও বুঝি, বাট আমি এত শর্টে যাব না, তার ঝুঁকি আছে, আমি দেখাবো। একটু বিস্তারিত আগে জানো। স্টিভ বা, STIPBA, স্টিভ বার এস থেকে বুঝায় কি? সাবজেক্ট হিসেবে। তার মানে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজকে তুমি বাক্যের সাবজেক্ট হিসেবে পেয়ে যাও, তাহলে বুঝে নিবা সেই সাবঅর্ডিনেট ক্লোজটা একটা নাউন ক্লোজের কাজ করেছে। ওকে, আর টি থেকে কি হবে? টি থেকে হলো ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে। সব ভার্বের পরে না, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? যে ভার্বগুলোর অবজেক্ট থাকে, যে ভার্বগুলোকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেগুলোর নাম ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে। তার মানে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে বা অবজেক্টের জায়গায় যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, সেটাও নাউন ক্লোজ হবে। আই থেকে ইনডাইরেক্ট অবজেক্ট। তোমরা হয়তো জানো যে কোনো ভার্বের পরে যদি দুইটা অবজেক্ট থাকে, যেটা ব্যক্তিবাচক অবজেক্ট, হ্যাঁ, সেটাকে আমরা বলি ইনডাইরেক্ট অবজেক্ট। সেই ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট এর পরে যদি কোনো ক্লোজ বসে, সেটাও নাউন ক্লোজ হয়।
কারণ ইনডাইরেক্ট অবজেক্টের পরে একটা ডাইরেক্ট অবজেক্ট থাকে, আর ওই অবজেক্ট মানে নাউন। আর পি থেকে হচ্ছে যে কোনো প্রেপোজিশন এর পরে, পি থেকে যে কোনো প্রেপোজিশনের পরে, প্রেপোজিশন এর পরে। আর বি থেকে হলো বি ভার্ব এর পরে, বি ভার্ব এর পরে। আর এ থেকে কি বলো, অ্যাডজেক্টিভ এর পরে, অ্যাডজেক্টিভ এর পরে। এই কয়টা জায়গায় যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজকে পেয়ে যাও তাহলে বুঝে নিবা তার নাম হলো নাউন ক্লোজ। সাবজেক্ট হিসেবে, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে, ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্টের পরে, প্রেপোজিশনের পরে, বি ভার্বের পরে এবং অ্যাডজেক্টিভের পরে কোনো ক্লোজ থাকলে, মানে সাবঅর্ডিনেট ক্লোজ থাকলে তার নাম হবে কি, নাউন ক্লোজ। আচ্ছা, এটার পাশাপাশি এই যে তুমি বিস্তারিত জেনেছো, এটার পাশাপাশি তুমি এখন একটা শর্টকাট মেথড মনে রাখতে পারো চাইলে, সেটা হলো যে লিখে নিতে পারো যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজকে ইট দ্বারা, আইটি ইট, ইট দ্বারা রিপ্লেস করা যায়, সেটি নাউন ক্লোজ। এটা কোনো সাংবিধানিক নিয়ম না, নরমালি এভাবে বের করা যায়। যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজকে ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে সেটা হচ্ছে নাউন ক্লোজ। এটা একটা সাধারণ একটা কি নিয়ম, বাট এটাকে সাংবিধানিক নিয়ম ভেবে বসো না। এবার চলো আমরা কিছু এক্সাম্পলে যাই, তাহলে তোমাদের বুঝতে একদম ভীষণ সুবিধা হবে। একটু এক্সাম্পলে যাই আমরা। দেখো আমি একটা বাক্য লিখি, দ্যাট হি ইজ অ্যান honest man is known to all. সে যে একজন সৎ লোক এটা সবাই জানে। আমি ধরো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান এখানে আন্ডারলাইন করলাম, তোমার লিখে যাও আগে। তারপর আমি লিখলাম যে হি said that he was absent there. সে বলল যে সে সেখানে অনুপস্থিত ছিল। আমি দ্যাট থেকে এটাও একটা আন্ডারলাইন করলাম। আচ্ছা, আচ্ছা এরপরে ধরো আমি লিখলাম যে ইউ ক্যান গো, তুমি যেতে পারো, ওয়ার ইউ ওয়ান্ট টু গো, যেখানে তুমি যেতে চাও। এখানে আমি এটা আন্ডারলাইন করলাম। এবার ধরো লিখলাম যে হি টোল্ড মি হাউ I can reach there. আমি কিভাবে সেখানে পৌঁছাতে পারবো সে সেটা আমাকে বলল। এটা আন্ডারলাইন করলাম। এবার লিখলাম লিসেন টু হোয়াট হি সেজ। সে কি বলে সেটা মনোযোগ দিয়ে শোনো। লিসেন টু হোয়াট হি সেজ, তো আমি আন্ডারলাইন করলাম হোয়াট হি সেজ। এবার ধরো লেখা হলো ইট ইজ ক্লিয়ার দ্যাট হি ইজ গিলটি। এটা পরিষ্কার যে সে দোষী বা অপরাধী। এখানে দ্যাট হি ইজ গিলটিতে আমি আন্ডারলাইন করলাম। দেখো এখানে আমি সবগুলো ক্লোজেই নাউন ক্লোজ হিসেবে লিখেছি, তবে একটি ক্লোজ আছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। তোমরা কমেন্ট বক্সে বা চ্যাট বক্সে লিখতে পারো, বলার কিছু নেই, লিখতে পারো যে কোনটা এখানে অ্যাডভার্বিয়াল ক্লোজ, লিখতে পারো চাইলে। ওকে,
একজন লিখেছে 3 নাম্বারটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। গুড। আসলেও তাই, আসলেও তাই। আমরা একটু বিস্তারিত বুঝে নেই। প্রথমে কি আছে আমরা একটু দেখে নেই। দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান ইজ নোন টু অল। আমরা প্রথমে এটা নিশ্চিত হব যে এখানে দ্যাট একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এখানে দ্যাট একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এখানে হোয়ার, এখানে হাউ, এখানে হোয়াট, এখানে দ্যাট, এরা প্রত্যেকে একটা করে সাবঅর্ডিনেট কনজাংশন। তার মানে আমি প্রাথমিকভাবে এটা নিশ্চিত যে এরা প্রত্যেকে একটা করে সাবঅর্ডিনেট ক্লোজ, রাইট? যেহেতু এরা সাবঅর্ডিনেট ক্লোজ, তার মানে এদের পক্ষে নাউন ক্লোজ হওয়া সম্ভব, অ্যাডজেক্টিভ ক্লোজও হওয়া সম্ভব, অ্যাডভার্বিয়াল ক্লোজও হওয়া সম্ভব। তবে এরা যদি এই স্টিভ বাইয়ের জায়গায় বসে বা এরা যদি নাউনের স্থানে বসে, তাহলে এদের পক্ষে শুধু নাউন ক্লোজ হওয়া সম্ভব। তার মানে এখন এদের মধ্যে কারা কারা নাউন ক্লোজ সেটা আমরা পর্যায়ক্রমে এখন বুঝবো। প্রথম বাক্যে কি আছে? আমি কিছু জানি না, বাট আমি জানি এই ক্লোজটার অবস্থান হচ্ছে একটা বাক্যের ভার্বের পূর্বে। আর আমরা জানি ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে। সো সাবজেক্টের স্থানে কোনো সাবঅর্ডিনেট ক্লোজ বসা মানে তো নাউন ক্লোজ হবে, কারণ সাবজেক্ট তো নাউনের জায়গা, সুতরাং এটা নাউন ক্লোজ। এখন অনেকে মনে মনে বলতে পারো সাবজেক্ট তো প্রোনাউনেরও জায়গা, প্রোনাউনও তো বসতে পারে, কিন্তু প্রোনাউন ক্লোজ বলে তো কোনো ক্লোজ নেই। সো সাবজেক্টের জায়গা, অবজেক্টের জায়গা মানে নাউনের জায়গা, মানে নাউন ক্লোজ হবে। এবার হি সেড দ্যাট হি ওয়াজ অ্যাবসেন্ট দেয়ার, সে বলল যে সে সেখানে অনুপস্থিত ছিল। ফাইন, এখানে সেইড হচ্ছে একটা ভার্ব, এই ক্লোজটা দেখো ভার্বের পরে আসছে। এখানেও গো একটা ভার্ব, দেখো এই ক্লোজটাও ভার্বের পরে আসছে। যখন দেখবা তোমরা কোনো ভার্বের পরে ক্লোজ, তোমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব। আবারও বলি, ভার্বের আগে ক্লোজ মানে নিশ্চিত সেটা সাবজেক্ট, তার মানে নাউন, কিন্তু ভার্বের পরে মানে সব ভার্বের পরে কিন্তু অবজেক্ট থাকে না। এই জন্য ভার্বের পরে ক্লোজ হলে তোমাকে আগে ভাবতে হবে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব। কেমনে ভাববা? সহজ হিসাব, একটা ভার্বকে তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে। যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে তুমি উত্তর পেয়ে যাও ডান দিকে, ওই উত্তরটাই হলো অবজেক্ট। কি বলছি? একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাই সেটা কি অবজেক্ট, আর অবজেক্ট মানে কি নাউন। এই জন্য বুদ্ধিটা হলো একটা ভার্বকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পেয়ে যাও তাহলে বুঝে নিবা সেটা ট্রানজিটিভ ভার্ব, এবং ট্রানজিটিভ ভার্বের পরেরটা হবে নাউন ক্লোজ। আর যদি দেখো যে না, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে না, তার মানে ওটা ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত নাউন না অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়। কি বলেছি? ভার্বের পরে কেউ অবস্থান করলে আগে দেখতে হবে ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও সেটা ট্রানজিটিভ ভার্ব, উত্তর না পেলে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে যে থাকে সে হবে নাউন, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে থাকলে সে হবে কি অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো হি সেইড, সে বলল। আমি কিন্তু প্রশ্ন করতে পারি কি বলল, উত্তর আসে যে সে অনুপস্থিত ছিল, তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব। যেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব তাই এর পরেরটা নিশ্চিত নাউন ক্লোজ। বাট 3 নাম্বার বাকি ইউ ক্যান গো, তুমি যেতে পারো। কি যাও, কাকে যাও, উত্তর কি আসে? আসে না, তার মানে ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের পরেরটা হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। তার মানে ভার্বের পরেই অবজেক্ট থাকে এটা নিশ্চিত করে বলা যায় না, ডিপেন্ড করে ভার্বের উপর। ভার্ব ট্রানজিটিভ হলে তারপরেরটা অবজেক্ট এবং সেটা নাউন ক্লোজ। ভার্ব ইনট্রানজিটিভ হলে তারপরেরটা নাউন হয় না, নরমালি অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়, মনে রাখো। আচ্ছা, তাহলে এস এর কাহিনী বুঝলাম, টি এর কাহিনী বুঝলাম। এবার আই থেকে ইনডাইরেক্ট অবজেক্টের পরে নাউন ক্লোজ। যেমন হি টোল্ড মি, দেখো এখানে মি একটা অবজেক্ট কিন্তু ব্যক্তিবাচক। আমি যদি বলি হি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিল। কাকে দিল? আমাকে দিল। কি দিল? একটা কলম। তার মানে দুইটাই কিন্তু অবজেক্ট। কেন? কারণ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তো অবজেক্ট পাওয়া যায়, তো এখানে দুইটাই অবজেক্ট। কিন্তু তোমরা জানো যেটা ব্যক্তিবাচক আমরা সেটাকে বলি ইনডাইরেক্ট অবজেক্ট,
আর বাকি যেটা থাকে সেটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। যে অবজেক্টই হোক, অবজেক্ট তো আর অবজেক্ট মানে কি নাউন, এই জন্য বলছি ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্টের পরেরটাও নাউন ক্লোজ হবে। ক্লিয়ার? তাই হি টোল্ড মি, মিটা ইনডাইরেক্ট অবজেক্ট হওয়ার কারণে এই পরের ক্লোজটা হয়ে গেছে এটাও নাউন ক্লোজ, কারণ এটাও একটা অবজেক্ট। এবার আসো পি থেকে আমরা বুঝেছিলাম যে কোনো প্রেপোজিশনের পরে, তার মানে যে কোনো প্রেপোজিশনের পরে নাউন বসে, অনুরূপভাবে প্রেপোজিশনের পরে যদি ক্লোজ পাও সেই ক্লোজটাও হবে নাউন ক্লোজ। যেমন দেখো লিসেন টু, হোয়াট হি সেইজ, টু একটা প্রেপোজিশন, তাই এটা হয়ে গেছে নাউন ক্লোজ। এবার বলছিলাম যদি কোনো বি ভার্বের পরে একটা ক্লোজ থাকে সেটাও নরমালি নাউন ক্লোজ হয়। উদাহরণ আমি দিব, তার আগে এটা বুঝো, অ্যাডজেক্টিভের পরে নাউন ক্লোজ হয়। যেমন ইট ইজ ক্লিয়ার দ্যাট হি ইজ গিলটি, এটা পরিষ্কার যে সে অপরাধী, সে দোষী। দেখো ক্লিয়ার শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর তোমরা আগে থেকেই জানো, সেই ছোটবেলা থেকে জানো যে অ্যাডজেক্টিভের পরেরটা কি হয়, নাউন হয়। এই জন্য অ্যাডজেক্টিভের পরের ক্লোজটা এখানে হয়ে গেল নাউন ক্লোজ। আরেকটা কি বলছিলাম, বি ভার্বের পরেও নাউন ক্লোজ হয়, সেটা কি রকম? ধরো আমি বললাম যে ইট ইজ হোয়াট উই নো, আরে তুমি এটা বলতেছো, এটা তো সেটাই যেটা আমরা জানি। ইট ইজ হোয়াট উই নো, এটা হলো সেটাই যেটা আমরা জানি। এই যে দেখো ইজ হলো কি বি ভার্ব, তো যখন দেখবে এরকম বি ভার্বটাই বাক্যের প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, বি ভার্বটাই যখন মূল ভার্ব, সেই বি ভার্বের পরে যে কমপ্লিমেন্টটা থাকে সেই কমপ্লিমেন্টটাও কিন্তু নাউন ক্লোজ। তাহলে এখন আমরা এক কথায় বলতে পারি স্টিপ বাই এর স্থানে, মানে সাবজেক্টের স্থানে, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্টের স্থানে, প্রেপোজিশনের পরে, ইনডাইরেক্ট অবজেক্টের পরে, বি ভার্বের পরে, অ্যাডজেক্টিভের পরে, এই সব জায়গায় যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজ পাওয়া যায়, সেই সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমরা আইডেন্টিফাই করব কি হিসেবে, নাউন ক্লোজ হিসেবে আমরা আইডেন্টিফাই করব। তবে সাবধান, ভার্ব যদি ট্রানজিটিভ না হয়, ইনট্রানজিটিভ হয়, তারপরে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। এতক্ষণ থেকে যা শিখলাম এটা হচ্ছে হালাল পদ্ধতি, বৈধ পদ্ধতি, সঠিক নিয়ম। আগে নাউনের পজিশন বুঝলাম, তারপর নাউন ক্লোজ বুঝলাম। এবার হারাম পদ্ধতি না, অবৈধ না, তবে এটা শর্টকাট পদ্ধতি আর কি শেখাবো। সেটা কি? একটা সাবঅর্ডিনেট ক্লোজ যেখানে বসে থাকবে, যদি তোমার মনে হয় যে ওই সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমি কিক আউট করে দিব, ওরে আমি তুলে দিব, ওরে তুলে দিয়ে ওই জায়গায় যদি আমি ইট ব্যবহার করি, করেও যদি বাক্যটা হয় সার্থক, যেমন আমি যদি বলি দেখো যে ইট ইজ নোন টু অল, একটা বাক্য কিন্তু হয় ইট ইজ নোন টু অল, হয় না? হয়। যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজের রিপ্লেসমেন্টে ইট ব্যবহার করলেও সার্থক হয়, তাহলে বুঝে নিবা ওইটা নাউন ক্লোজ। হ্যাঁ, কিন্তু ইট ব্যবহার করা যায়। আচ্ছা, এবার হি সেইড, দেখো আমি এই ক্লোজের পরিবর্তে কিন্তু ইট ব্যবহার করতে পারি। হি সেইড ইট, সে এটা বলল, বাক্য কিন্তু সার্থক। যে সাবঅর্ডিনেট ক্লোজের রিপ্লেসমেন্টে ইট ব্যবহার করলে মানানসই হবে, সেটা একটা নাউন ক্লোজ বলা যায়। এবার দেখো ইউ ক্যান গো, হোয়ার ইউ ওয়ান্ট টু গো। আচ্ছা, ইউ ক্যান গো, এখানে কি ইট দেওয়া যায়? ইউ ক্যান গো ইট যায় না, কিন্তু তার মানে এটা নাউন ক্লোজ না। দেখো তুমি শুধু এইটুকুই জানলা যে ইট দিয়ে রিপ্লেস করা যায় না, মানে নাউন ক্লোজ না, কিন্তু কোন ক্লোজ সেটা তো জানতে হবে। এই জন্য তোমার বিস্তারিত জানতে হবে। তুমি এটা জানছো ইনট্রানজিটিভ ভার্বের পর অ্যাডভার্ব হয়, তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। এবার আসো হি টোল্ড মি, দেখো আমি এইটার পরিবর্তে কিন্তু ইট ব্যবহার করতে পারি। আমি বলতে পারি হি টোল্ড মি ইট, বলা যায় না? হি টোল্ড মি ইট, সে আমাকে এটা বললো, যায়। তার মানে ইট দিয়ে রিপ্লেস করা যায়, সুতরাং এটাও নাউন ক্লোজ। এবার আসো লিসেন টু হোয়াট হি সেইজ, এই হোয়াট হি সেইজ না লিখে আমি কিন্তু বলতে পারি লিসেন টু ইট, এটা শোনো, যায় কিন্তু, সুতরাং এটাও নাউন ক্লোজ। এবার আসো, এবার তোমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। দেখো দ্যাট হি ইজ গিলটি, এটা অ্যাডজেক্টিভের পরে বসার কারণে নাউন ক্লোজ হয়েছে, এটা তুমি ক্লিয়ার। এবার আমি যদি একটা কাজ করি যে দ্যাট হি ইজ গিলটিকে তুলে দেই, এর রিপ্লেসমেন্টে যদি আমি ইট বসাই, তাহলে শোনা তোমার জন্য চ্যালেঞ্জিং। কেন? ইট ইজ ইট, এটা কোনো, ইট ইজ ইট, এটা কোনো বাক্য হয়? ইট ইজ ইট,
এটা কি কোনো বাক্য হয়? হয় না। যেহেতু ইট ইজ ইট, এটা কোনো বাক্য হয় না। ইট ইজ ইট, এটা যেহেতু কোনো বাক্য হয় না, তার মানে বুঝতেই পারছো যে তোমার ইট দিয়ে রিপ্লেস করার হিসাব মতে এটা নাউন ক্লোজ হয় না। কিন্তু আসলে কি এটা নাউন ক্লোজ না? এটা তো নাউন ক্লোজ। তার মানে তুমি কিন্তু আটকে গেছো। এই জন্যই বলি শর্টকাটে পড়ে যারা অকালে মরে তারা, পরীক্ষায় ফেল করে তারা। তুমি ইট দিয়ে সবগুলোই রিপ্লেস করা গেল, তুমি খুব খুশি, বাহ ইট দিয়ে রিপ্লেস করা যায় স্যার, অসাধারণ রুল। তোমার কপাল খারাপ, পরীক্ষায় এটাই আসলো, তুমি কি পারবা? পারবা না। কথা আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। পরীক্ষায় তো আসবেই একটা, তুমি আটকে যাবা। তোমার কাছে নাউন ক্লোজ মনে হবে না, বাট না তো নাউন ক্লোজ। সুতরাং আগে ডিটেইলস, তারপর শর্টকাট। হোক ইংলিশ, ম্যাথ কিংবা যে কোনো সাবজেক্ট, আগে বিস্তারিত পরে শর্টকাট। আচ্ছা, এখন ধরো একজনের নাম হলো, একজনের নাম হচ্ছে সুমাইয়া নাহার সাথী, পুরা নাম সে, বাট তুমি শুধু তার নিক নেমটা জানো সাথী। ফাইন, এখন তুমি সাথীর জন্য অপেক্ষা করতেছো কোনো এক জায়গায়, মাইকে অ্যানাউন্সমেন্ট হবে, নাম ধরে ডাকবে, তুমি সেখানে গিয়ে হাজির হবা। এখন সুমাইয়া বলে নাম ডাক দিয়েছে, তুমি কি চিনবা? চিনবা না। তুমি চিনবা না, তোমার প্রিয়তমা হারাই যাবে, তুমি খুঁজে পাবা না, কারণ তুমি তো জানো ওর নাম সাথী। তাহলে কেমন হবে? তুমি যদি জানতা ওর নাম সুমাইয়া, নাহার এবং সাথী, যদি তুমি তিনটাই জানতে, তাহলে যে নামেই ডাকুক তুমি কিন্তু তাকে খুঁজে পেতে। সো বিস্তারিত জানার সুফল হচ্ছে এটাই। আমার হয় তোমার নাউন ক্লোজের 14 গোষ্ঠী ভালোভাবে বিস্তারিত বুঝে গেছো। সবশেষে কি সিদ্ধান্তে আসলাম? হ্যাঁ, ইট দিয়ে রিপ্লেস করা গেলে নাউন ক্লোজ, এটা মনে রাখবা, পাশাপাশি এই প্লেসগুলো মনে রাখবা। তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লোজ কিভাবে নাউন ক্লোজ হয় সেই সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা পেয়ে গেলাম। এবার আসো আমরা যাই অ্যাডজেক্টিভ ক্লোজ সম্পর্কে। এই তো আমাদের শেষের দিকে আমরা চলে আসছি। অ্যাডজেক্টিভ ক্লোজ, ছোটবেলায় যেভাবে অ্যাডজেক্টিভের ডেফিনেশন পড়েছো, এই বড়বেলায় অ্যাডজেক্টিভ ক্লোজের পার্থক্য মানে ডেফিনেশনটা সেভাবেই মনে রাখবা। কেমনে মনে রাখবা? তোমরা তো আগেই জানো যে কোনো ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ হতে গেলে, নাউন ক্লোজ হতে গেলে, অ্যাডভার্বিয়াল হতে গেলে আগে হতে হবে সাবঅর্ডিনেট ক্লোজ, ঠিক তো? সুতরাং তোমরা মনে রাখবা যে যখন কোনো সাবঅর্ডিনেট ক্লোজ, যখন কোনো সাবঅর্ডিনেট ক্লোজ বাক্যের নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করে, মানে নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা নিয়ে কথা বলে, কোয়ালিফাই করে, সেটি অ্যাডজেক্টিভ ক্লোজ। আচ্ছা, এটা হলো আসল সূত্র। যখন কোনো সাবঅর্ডিনেট ক্লোজ বাক্যের নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে কিংবা বাক্যের নাউন প্রোনাউন সম্পর্কে কোনো না কোনো কিছু বলে, সেটার নাম হলো অ্যাডজেক্টিভ ক্লোজ। এটা হলো আসল পদ্ধতি। এবার আসো শর্টকাট। শর্টকাটটা তোমরা এইভাবে মনে রাখতে পারো, যখন দেখবে বাক্যের কোথাও একটা নাউন আছে কিংবা একটা প্রোনাউন আছে, বাক্যের কোথাও মানে কি, বাক্যের শুরুতে হতে পারে, মাঝে হতে পারে, শেষের দিকে হতে পারে, নাউন বা প্রোনাউন আছে একটা, তারপরে যদি তুমি দেখো যে একটা WH অথবা দ্যাট যুক্ত কনজাংশন আছে, নাউন বা প্রোনাউন থাকবে, তারপর WH বা দ্যাট যুক্ত একটা ক্লোজ থাকবে, তখন তুমি বুঝে নিতে পারো, ধরে নিতে পারো সেই WH বা দ্যাট যুক্ত ক্লোজটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। আবারও বলি, এটা সাংবিধানিক নিয়ম না, সাধারণত। তার মানে আমরা যেটা করতে পারি, যদি আমরা কোথাও একটা নাউন বা একটা প্রোনাউন পাই, আর সেই নাউন প্রোনাউনের পরে যদি আমরা একটা WH বা দ্যাট যুক্ত ক্লোজ পাই, আমরা প্রাথমিকভাবে অনুমান করতে পারি যে ইহা বোধহয় অ্যাডজেক্টিভ ক্লোজ। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব তখন যখন আমরা দেখব যে এই ক্লোজটা
এই ডাব্লিউএস বা দ্যাট যুক্ত ক্লোজটা সত্যি সত্যি কোনো নাউনকে কোয়ালিফাই করতেছে, তখন তুমি নিশ্চিত হবা ও আসলে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? হ্যাঁ, তবে এটা সত্য যে অ্যাডজেক্টিভ ক্লোজ মানে কিন্তু জাস্ট দুইটাই কনজাংশন থাকতে পারে, হয় ডাব্লিউএস দ্বারা শুরু হবে মানে হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, অথবা দ্যাট দ্বারা শুরু হবে। হয় ডাব্লিউএস দ্বারা শুরু হবে মানে হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, অথবা দ্যাট দ্বারা শুরু হবে, তবে সামনে একটা নাউন বা প্রোনাউন থাকবে এবং সে ওই নাউনকে কোয়ালিফাই করবে, তার নাম অ্যাডজেক্টিভ ক্লোজ। আমি এক্সাম্পলে যাব, তার আগে আমরা একটু অ্যাডভার্বটাও বুঝে নেই, তাহলে সুবিধা হবে একটু, কারণ আছে। তোমরা একটু লিখে নাও যে অ্যাডভার্বিয়াল ক্লোজ, দুটার মধ্যে একটা পার্থক্যমূলক আলোচনা করব। অ্যাডভার্বিয়াল ক্লোজটা একটু লিখে নাও এভাবে যে যখন কোনো সাবঅর্ডিনেট ক্লোজ বাক্যের নাউন বা প্রোনাউন বাদে অন্য কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে, মানে যেভাবে আর কি অ্যাডভার্ব শিখেছো, অন্য কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে, সেটি অ্যাডভার্বিয়াল ক্লোজ। অন্য কোনো পার্ট অফ স্পিচ মানে তো বুঝতেই পারছো, নাউন আর প্রোনাউন বাদ দিলে আর বাকি কি থাকে? ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো যখন কোনো সাবঅর্ডিনেট ক্লোজ বাক্যের নাউন বা প্রোনাউন বাদে অন্য কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে, তখন আমরা বুঝে নিব সেটার নাম হচ্ছে কি ক্লোজ? অ্যাডভার্বিয়াল ক্লোজ। অ্যাডভার্বিয়াল ক্লোজ। আচ্ছা, তাহলে আমরা আরেকবারের জন্য একটু বুঝে নেই, মনোযোগ দাও, যে একটা সাবঅর্ডিনেট ক্লোজ যদি বাক্যের নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউন প্রোনাউন বাদে অন্য কাউকে মডিফাই করলে তার নাম অ্যাডভার্বিয়াল ক্লোজ। আবারও বলি, একটা সাবঅর্ডিনেট ক্লোজ যদি বাক্যের নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ ক্লোজ। পাশাপাশি সহজ সূত্র হিসেবে আমরা বুঝে নিব, বাক্যের যদি কোথাও নাউন বা প্রোনাউন থাকে তারপর একটা ডাব্লিউএস বা দ্যাট যুক্ত ক্লোজ থাকে, আমরা মোটামুটি অনুমান করতে পারি তার নাম অ্যাডজেক্টিভ ক্লোজ। তবে সাবধান, সতর্ক থাকতে হবে, ওর অ্যাডজেক্টিভ ক্লোজ হওয়ার একটা শর্ত আছে। শর্ত হলো ওই ডাব্লিউএস বা দ্যাট যুক্ত ক্লোজটা নাউনকে কিন্তু কোয়ালিফাই করতে হবে, কিন্তু সে যদি নাউন বাদে অন্য কাউকে মডিফাই করে সে কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে। এবার চলো আমরা কিছু এক্সাম্পল বুঝে আসি। আচ্ছা, এখানে একটা জিনিস তো তোমরা ক্লিয়ার হইছো যে ডাব্লিউএস বা দ্যাট ছাড়া অন্য সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে নরমালি অ্যাডজেক্টিভ ক্লোজ হয় না, এটা তো বুঝে গেছো। এবার চলো আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। আচ্ছা, প্রথমে আমি কয়েকটা বাক্য লিখি, তোমরা কমেন্ট বক্সে বা চ্যাট বক্সে তোমরা হচ্ছে লিখবা কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব, দেখি তোমরা পারো কিনা। তোমরা লিখো কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব। আচ্ছা, আমি বাক্যগুলো দিচ্ছি তোমাদেরকে। যেমন আসলে নাম্বার 1, যে যত দ্রুত লিখতে পারো। নাম্বার 1 আমি দিলাম যে স্ট্রাইক দ্য আয়রন হুইচ ইজ হট। এখানে হুইচ ইজ হট শুধু লিখবে অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, নাম্বার সহ লিখতে হবে। 2 নাম্বার, স্ট্রাইক দ্য আয়রন while it is hot, যখন এটা গরম হয়। 3 নম্বরে দিলাম I know the time, আমি ওই সময়টা জানি when he comes here, সে কখন এখানে আসে সেটা কিন্তু আমি জানি। 4 নাম্বার দিলাম when he comes here, যখন সে এখানে আসে he finds me absent, সে আমারে অনুপস্থিত পায়। এখানে when he comes here। 5 নম্বরে দিলাম
হি ইজ taller than I, এখানে than I দিলাম। 6 নম্বরে দিলাম the pen, ওই কলমটি that you gave me, যা আমাকে দিয়েছো has been lost, সেটা হারিয়ে গেছে। এখানে that you gave me। 7 নম্বরে দিলাম the pen you gave me has been lost, সেটা হারিয়ে গেছে। এখানে শুধু you gave me। ওকে, 8 নম্বরে দিলাম wait here until I come back, এখানে until I come back। এই 7টা বাক্য দিলাম, তোমাদেরকে সময় দিলাম সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। তোমরা ঝটপট উত্তর করো, মানে কমেন্ট বক্সে বা চ্যাট বক্সে তোমরা লিখো, লিখতে হবে কি বুঝলা তখন দেখতে হবে আমাকে। দ্রুত লেখো। দ্রুত লেখো। ওকে, এবার তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও এবং ব্যাখ্যা সহ বুঝে নাও। আমি কি বলেছিলাম মনে আছে? আমি বলেছিলাম 2টা বিষয়, যে সাধারণত একটা নাউন বা একটা প্রোনাউনের পরে যদি WH বা দ্যাট যুক্ত কোনো ক্লোজ থাকে তার নাম কি হয়? অ্যাডজেক্টিভ ক্লোজ হয়। তবে তোমাদেরকে সতর্ক থাকতে বলছি, কনফার্ম হইতে হবে সেই ক্লোজটা যেন ওই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, তা না হলে কিন্তু অ্যাডজেক্টিভ হবে না। এই তো। আর নাউন প্রোনাউন বা অন্য কাউকে মডিফাই করলে অ্যাডভার্ব হবে। চলো আমরা একটু বুঝে আসি। স্ট্রাইক দ্য আয়রন, এখানে আয়রন একটা নাউন আর নাউনের পরে WH আছে। এখানেও দ্য আয়রন একটা নাউন, এরপরেও কিন্তু WH আছে। থাকলেও প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কিন্তু অ্যাডভার্ব। এই জন্য বলছি শর্টকাটে পড়ে যারা অকালে মরে তারা। তুমি যদি শুধু মুখস্থ করতা যে নাউনের পর WH বা দ্যাট মানে অ্যাডজেক্টিভ, তাহলে তুমি কিন্তু ধরা খেতা। বরং আমি কি মুখস্থ করছি? আমি মুখস্থ করেছি যে নাউনের পরে WH বা দ্যাট থাকলে অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা আছে, তবে কনফার্ম হতে হবে সে নাউনকে কোয়ালিফাই করে কিনা। নাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ, না করলে সে অ্যাডভার্ব, মানে অন্য কাউকে মডিফাই করলে সে অ্যাডভার্ব হবে। তো আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক দ্য আয়রন, স্ট্রাইক মানে কি? আঘাত করা, বাড়ি দেয়া, যে তুমি সেই লোহাটার মধ্যে বাড়ি দাও। কোনটার মধ্যে? হুইচ ইজ হট, যা গরম। তাহলে হুইচ ইজ হট দ্বারা কি বুঝাচ্ছে? কাকে বুঝাচ্ছে? কে হট? ওই আমার বাড়িটা হট নাকি আয়রনটা হট? নিশ্চয় আয়রনকে বুঝাচ্ছে, নাউনকে। তার মানে না, সত্যি সত্যি এটা নাউনকে কোয়ালিফাই করেছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? এবার আসো, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। তো আয়রনকে স্ট্রাইক করতে বলছে তখন যখন এটা গরম হয়। তাহলে সম্পর্কটা খোঁজো তো, ভালো করে খোঁজো। যখন এটা গরম হয়, যখন এটা গরম হয় তখন এটা আয়রন হয়, নাকি যখন গরম হয় তখন স্ট্রাইক করতে বলছে? যেমন হুইচ ইজ হট, যা হট বলতে কে হট? আয়রনকে বুঝাচ্ছে। কিন্তু এখানে বলছে যখন এটা গরম হয়। তাহলে যখন গরম হয়, গরম হওয়ার সাথে কিসের সম্পর্ক? স্ট্রাইক করার সম্পর্ক, সময়কে বুঝাচ্ছে যে তখন তুমি স্ট্রাইক করো যখন গরম হয়। তার মানে এই অংশটুকু কিন্তু ভার্বকে মডিফাই করতেছে, আর ভার্বকে মডিফাই করলে কি হয় যেন? অ্যাডভার্ব হয়। তার মানে এটা অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমি ঠিক এই জিনিসটাই বলছিলাম যে একটা নাউনের পরে বা একটা প্রোনাউনের পরে যদি WH বা দ্যাট দ্বারা শুরু হয় কোনো ক্লোজ, তুমি প্রাথমিকভাবে ধরতে পারো অ্যাডজেক্টিভ ক্লোজ।
কারণ অ্যাডজেক্টিভ ক্লোজ নরমালি ডাব্লিউএস আর দ্যাট দ্বারাই শুরু হয়, অন্য কনজাংশন দ্বারা নরমালি শুরু হয় না। সো তুমি নাউনের পরে যদি ডাব্লিউএস বা দ্যাট পাও, প্রাথমিকভাবে অ্যাডজেক্টিভ ধরে নিবা, বাট কনফার্ম হতে হবে তোমাকে যে হ্যাঁ এই ক্লোজটা যে ওই নাউনকেই কোয়ালিফাই করে, তো যদি করে তো অ্যাডজেক্টিভ, বাট যদি নাউনকে কোয়ালিফাই না করে একটা ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কাউকে মডিফাই করে, তখন কিন্তু সে অ্যাডভার্ব হবে, যেমনটা এখন হয়েছে। পরের বাক্যে দেখো কি বলছে, আই নো দ্য টাইম, আমি ওই সময়টা জানি। দেখো এখানে দা যদি আর্টিকেল হয়, আর্টিকেলের পরের ওয়ার্ডটা কি নাউন, তার মানে কিন্তু টাইম শব্দটা নাউন, সো এটা একটা নাউন। তো দেখো নাউনের পরে একটা ডাব্লিউএস আছে, তো তুমি তো জানো যে নাউনের পরে ডাব্লিউএস বা দ্যাট থাকলে অ্যাডজেক্টিভ হওয়ার চান্স থাকে, তবে কখন, যদি ওই ক্লোজটা নাউনকে কোয়ালিফাই করে। তো দেখি আমরা, when he comes here, যখন সে এখানে আসে। যখন সে এখানে আসে বলতে কখন আসে, ওই যে ওই টাইমটার কথা বলছি, যখন সে এখানে আসে। আচ্ছা, তার মানে এই অংশটুকু দ্বারা মূলত এই নাউনকে ইঙ্গিত দেয়া হচ্ছে, টাইমটাকেই ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে যেহেতু সে নাউনকে কোয়ালিফাই করতেছে, সুতরাং আর কোনো সন্দেহ নেই এটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডজেক্টিভ হইতে গেলে নাউন থাকতে হবে, ডাব্লিউএস থাকতে হবে বা দ্যাট থাকতে হবে, তারপর তাকে কোয়ালিফাই করতে হবে। আচ্ছা, কথার কথা, আমি যদি এখন একটা চালাকি করি, আমি ধরো এখানে দা টাইম শব্দটাকে তুলে দিলাম, তাহলে এটা কিন্তু আর অ্যাডজেক্টিভ হবে না। অ্যাডজেক্টিভ কেমনে হবে? অ্যাডজেক্টিভ হতে গেলে ডাব্লিউএস বা দ্যাটের সামনে নাউন লাগবে, নাউন তো নাই, অ্যাডজেক্টিভ এটা হবে না। কি হবে এটা? এটা ডিপেন্ড করবে ভার্বের উপর। ভার্বের পরে হলে আমি বুদ্ধি শেখাই দিয়েছিলাম যে ভার্বকে তোমরা বাজায় দেখবা, ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। যদি ভার্বটা ট্রানজিটিভ হয় তাহলে নাউন, ইনট্রানজিটিভ হলে অ্যাডভার্ব। তো দেখো আই নো, আমি জানি, প্রশ্ন করা যায় কি জানো, উত্তর কিন্তু আসে এটা, তার মানে ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে কোন ক্লোজ? নাউন ক্লোজ। এছাড়াও ইট দিয়ে রিপ্লেস করা যায়, যে আই নো ইট, তার মানে এটা নাউন ক্লোজ। বুঝে গেছো তো? আচ্ছা, আর যখন আমি দিব এরকম নাউন, নাউনের পরে ডাব্লিউএস, সো এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। 4 নম্বরে কি বলছে দেখো, when he comes here he finds me absent, সে না আসলে আমার অনুপস্থিত খুঁজে পায়, মানে পায় না সহজে। প্রথমত নিশ্চিত হও যে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ হওয়ার সম্ভাবনা নেই। কেন নাই? কারণ অ্যাডজেক্টিভ ক্লোজ হইতে গেলে শুধু ডাব্লিউএস বা দ্যাট যথেষ্ট না, সামনে একটা নাউন বা প্রোনাউন লাগে। আমার ডাব্লিউএস এর সামনে কোনো নাউন বা প্রোনাউন নেই, সো আমি নিশ্চিত হলাম যে এটা অ্যাডজেক্টিভ না। তাহলে কি হইতে পারে? কি আর হবে? হয় নাউন হবে, না হলে অ্যাডভার্ব হবে। ভালো করে দেখো তো এর নাউন হওয়ার কি যোগ্যতা আছে? একদমই নাই। নাউন হইতে গেলে এটাকে সাবজেক্ট হিসেবে বসতে হবে। তো এটা যদি সাবজেক্ট হিসেবে বসতে চায় তাহলে এখানে তো ভার্ব লাগবে, ভার্বটা আছে? ভার্ব তো নাই, ভার্বের সামনে সাবজেক্ট হইতো। এটা অবজেক্টও না, এটা প্রেপোজিশনের পরেও বসে নাই, এটা বি ভার্বের পরেও বসে নাই, এটা অ্যাডজেক্টিভের পরেও বসে নাই। সবচেয়ে বড় কথা হলো তুমি যদি এখানে ইট দিয়ে রিপ্লেস করো, হবে না তো। এরকম কোনো বাক্য হয় আমি আগে ইট লিখবো তারপরে কমা চিহ্ন দিয়ে বলবো হি ফাইন্ডস মি অ্যাবসেন্ট? হয়? হয় না। ইট দিয়ে যেহেতু রিপ্লেস করা যায় না, তার মানে এটা নাউন না। ডাব্লিউএস এর সামনে যেহেতু নাউন নেই, তার মানে এটা অ্যাডজেক্টিভ না। তো আর কি হবে? অ্যাডভার্ব হবে। এখন যদি তুমি বুঝতে চাও যে ভাইয়া কেন অ্যাডভার্ব হলো, তার জন্য সহজ উপায় আছে। when he comes here, যখন সে এখানে আসে, তাহলে তার আসার সাথে কিসের সম্পর্ক? হি এর সম্পর্ক, আমার সম্পর্ক, নাকি আমাকে পাওয়ার সম্পর্ক, আমাকে অ্যাবসেন্ট পাওয়ার সম্পর্ক, মানে ভার্বের সম্পর্ক। এই জন্য এটা ভার্বকে মডিফাই করো অ্যাডভার্ব। সো তুমি যে দিক থেকে চিন্তা করবা সেদিক থেকে অ্যাডভার্ব। সো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। এবার কি বলছে দেখো, হি ইজ টলার দেন আই, সে আমার চেয়ে লম্বা। এখন এই দেন আইটা কি? আচ্ছা, তোমরা হয়তো ভাবতে পারো অ্যাডজেক্টিভের পরে নাউন, কিন্তু না, এখানে সেটা হয়নি। দেন আই, আমার চেয়ে। আচ্ছা, এইটুকুর সাথে কার সম্পর্ক বলো তো? এটা কি অ্যাডজেক্টিভ হবে? মোটেও না। অ্যাডজেক্টিভ হইতে গেলে ডাব্লিউএস বা দ্যাট দ্বারা শুরু হইতে হবে, সামনে একটা নাউন থাকতে হবে, সেটা কিন্তু নাই। এটা অ্যাডজেক্টিভ না। এটা কি নাউন? এটা নাউনও না। কেন না? ইট দিয়ে রিপ্লেস করো, হি ইজ টলার ইট, হয় কোনো বাক্য? হয় না। তাহলে এটা নাউনও না, এটা অ্যাডজেক্টিভও না, সুতরাং এটা অ্যাডভার্ব। আর যদি একটু বুঝতে চাও যে কেন অ্যাডভার্ব, তাহলে ভাবো, দেন আই, আমার চেয়ে। আমার চেয়ে সে নাকি আমার চেয়ে লম্বা?
আমার চেয়ে বেশি লম্বা, তার মানে এই অংশটুকু অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, আর যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, সে তো হয় অ্যাডভার্ব। সুতরাং এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। যেদিক দিয়ে বুঝবা সেদিক দিয়ে অ্যাডভার্ব হবে। দ্য পেন দ্যাট ইউ গেভ মি হ্যাজ বিন লস্ট, ওই কলমটা যা তুমি আমাকে দিয়েছো সেটা হারিয়ে গেছে। দেখো দ্যাট ইউ গেভ মি, দ্যাট ইউ গেভ মি, আচ্ছা দ্যাট ইউ গেভ মি বলতে কি বুঝাচ্ছে, মানে কোনটা দিয়েছো আমারে? পেন, কলমটাকে বুঝাচ্ছে না, নাউনকে তো কোয়ালিফাই করতেছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ। আমরা প্রাথমিকভাবে ধরে নিয়েছিলাম এটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ যদি কোনো ক্লোজ ডাব্লিউএস বা দ্যাট দিয়ে শুরু হয় এবং তার সামনে একটা নাউন থাকে, আমরা প্রাথমিকভাবে ধরে নিই কি অ্যাডজেক্টিভ। সো প্রাথমিকভাবে কিন্তু এটা অ্যাডজেক্টিভ, প্রাথমিকভাবে এটা অ্যাডজেক্টিভ। এখন ফাইনালি আমরা বুঝলাম এটা অ্যাডজেক্টিভ, এর কারণ হচ্ছে এই অংশটুকু এই নাউনকে কোয়ালিফাই করতেছে, সুতরাং এটা হবে কি অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা এটা বুঝে গেছো। আচ্ছা, তাহলে সবাই শুনতে থাকো মনোযোগ দিয়ে, আমি একটু বুঝাই যে যখন কোনো সাবঅর্ডিনেট ক্লোজ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তার নাম হয় অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন বাদে অন্য কাউকে মডিফাই করলে তার নাম হয় কি অ্যাডভার্ব। সো এটা নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এবার শেষের বাক্যটা দেখো তো একটু কেমন, দ্য পেন ইউ গেভ মি হ্যাজ বিন লস্ট। এইখানে তোমরা দেখো ইউ গেভ মি, এই অংশটুকুর মধ্যে কোনো দৃশ্যমান সাবঅর্ডিনেট কনজাংশন কিন্তু চোখে পড়তেছে না। কারণ কি? কারণ এখানে দ্যাট আছে, দ্যাটটা উজ্জ আছে, এই দ্যাটটাই উজ্জ আছে। তো তোমরা বুঝবা কিভাবে? তোমরা সহজ করে বলছো, ইউ গেভ মি, তুমি আমাকে দিয়েছো বলতে তুমি কি দিয়েছো? কিসের কথা বলছে? ওই পেনটার কথা বলছে না? পেন তো নাউন, আর যে নাউনকে কোয়ালিফাই করে তার নাম কি হয়? অ্যাডজেক্টিভ না? এই জন্য এই ক্লোজের নাম হয়ে গেছে কি ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। তার মানে মাঝে মাঝে কনজাংশনটা উজ্জ থাকতে পারে, কোনো বিষয় না, তুমি শুধু দেখবা সে কোনো নাউনকে কোয়ালিফাই করে কিনা। সুতরাং এতক্ষণ ধরে যে বকবক করলাম, যদি আমরা একটু ফিনিশিং এর দিকে যাই, যে আমাদের কথা হলো ভাই অ্যাডজেক্টিভ হতে গেলে তোমার একটা নাউন বা প্রোনাউন থাকে, তারপর ডাব্লিউএস বা দ্যাট থাকে, অন্য কোনো কনজাংশন থাকে না, নরমালি সেটা অ্যাডজেক্টিভ। তাই বলে তুমি অন্ধ হয়ে অ্যাডজেক্টিভ ভাববা না, তোমাকে নিশ্চিত হইতে হবে সেটা নাউনকে কোয়ালিফাই করে কিনা। আর নাউন প্রোনাউন বাদে অন্য কাউকে মডিফাই করলে অ্যাডভার্ব, আর ইট দিয়ে রিপ্লেস করা গেলে কি হবে? নাউন। তাহলে এখন আজ আমরা ক্লোজ শিখব কয়েকটা নাউন আছে, একটু লিখে নাও, লিখবা নিচে নিচে লিখবা। সরি, নিউজ, ট্রুথ, ফ্যাক্ট, ইনফরমেশন, রুল, রিউমার, ম্যাটার, এরকম কিছু নাউন আছে। অন্য যে কোনো নাউন থাকতে পারে, বিশেষ করে এই নাউন কয়টা। এই নাউন কয়টার পরে যদি তুমি কোনো দ্যাট যুক্ত ক্লোজ পাও, তোমার তো আগে থেকে জানা আছে যে যে কোনো নাউনের পরে বা প্রোনাউনের পরে ডাব্লিউএস বা দ্যাট যুক্ত ক্লোজ মানে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ হইতে পারে, কথা সত্য। কিন্তু শোনা, এই নাউন কটার পরে যদি তুমি কোনো দ্যাট যুক্ত ক্লোজ পাও, তোমাকে একটু সতর্ক থাকতে হবে। এই নাউনগুলোর পরে ডাব্লিউএস থাকলে কোনো সমস্যা নেই, অ্যাডজেক্টিভ হতে পারে, বাট এই নাউনগুলোর পরে যদি দ্যাট যুক্ত ক্লোজ পাও, সেই ক্লোজের অপশন কিন্তু দুইটা, সেটা নাউন ক্লোজ হতে পারে, আবার সেটা অ্যাডজেক্টিভ ক্লোজও হতে পারে, দুইটাই হতে পারে। এদের পরে দ্যাট যুক্ত ক্লোজ হলে সেটা নাউন ক্লোজও হতে পারে, সেটা অ্যাডজেক্টিভ ক্লোজও হতে পারে। কেমন করে বুঝবো সেটা আমি তোমাদেরকে এখন বুঝাবো। আচ্ছা, ধরো আমি একটা বাক্য লিখলাম, দ্য নিউজ দ্যাট হি কিলড আ ম্যান, সে একটা লোককে খুন করেছে, এই সংবাদটা ইজ নট ট্রু, এটা সত্য না। আবার একটা বাক্য লিখলাম, দ্য নিউজ দ্যাট ইউ নো
তুমি যা জানো ইজ নট ট্রু, সেটা সত্য না। দেখছো নিউজের পরে কিন্তু দ্যাট আছে। আমি বলি কি, এখন কিছু না লিখে মাথা ঠান্ডা করে আমার কথা শোনো, আগে লিখে নিও, পরে আগে বুঝো। এখানে দ্যাট থেকে আমি এই অংশটুকু আন্ডারলাইন করলাম, দ্যাট থেকে অংশটুকু আন্ডারলাইন করলাম। তোমার তো জানা আছে যে বিশেষ করে নিউজ, ট্রুথ, ফ্যাক্ট, ইনফরমেশন, রুল, রিউমার, ম্যাটার, এই নাউনগুলোর পরে দ্যাট যুক্ত ক্লোজ থাকলে কিন্তু ঝামেলা আছে। কি ঝামেলা? সেটা নাউন ক্লোজও হইতে পারে, আবার অ্যাডজেক্টিভও হইতে পারে। তাহলে আমি বুঝবো কিভাবে? খুবই সহজ, এক হাতের খেলা। এক হাতের খেলা কেমনে? তোমার বাম হাতটা দিয়ে, এটা বাম হাতের খেলা। কেমনে? তোমার বাম হাতটা দিয়ে তুমি নিউ ওই যে দ্যাটের সামনে যে নাউনটা থাকবে, যখন দেখবা এই নাউনগুলো থাকবে, তখন তুমি দ্যাটের সামনে এই নাউনটাকে বাম হাত দিয়ে ঢেকে রাখবা, ডান হাত না, বাম হাত দিয়ে ঢেকে রাখবা। তুমি দেখবা যে ওই নাউনটাকে বাদ দিলেও বাক্যটা চলতে পারে কিনা। যদি তোমার মনে হয় যে ওই নাউনটাকে বাদ দিলেও বাক্যটা চলতে পারে, তাহলে তুমি বুঝে নিবা যে ওইটা হলো নাউন ক্লোজ। বুঝো নাই? এই নাউনগুলোর পরে যদি দ্যাট যুক্ত ক্লোজ থাকে, তুমি তোমার বাম হাত দিয়ে সেই নাউনটাকে ঢেকে রাখবা। ঢেকে রেখে দেখবা যে ওই নাউনটাকে বাদ দিলেও বাক্যটা চলতে পারে কিনা। যদি মনে হয় যে না, নাউনকে বাদ দিলেও বাক্য অর্থপূর্ণ হয়, কোনো আকাঙ্ক্ষা থাকে না, জানার ইচ্ছা হয় না, তাহলে বুঝে নিবা ওইটা একটা নাউন ক্লোজ। আর যদি মনে হয় যে নাউনকে বাদ দেওয়ার কারণে নানান রকম প্রশ্ন চলে আসে, জানার ইচ্ছা হয়, মানে নাউনকে বাদ দেওয়া যায় না, তখন বুঝে নিবা ওটার নাম অ্যাডজেক্টিভ ক্লোজ। যেমন দেখো, আমি যদি প্রথম বাক্যে এখানে নিউজকে বাদ দেই, কোনো সমস্যা নেই। দ্যাট হি কিলড আ ম্যান, সে একটা লোককে খুন করেছে, ইজ নট ট্রু, এটা সত্য না, হয় কিন্তু। সুতরাং এটা নাউন ক্লোজ। কিন্তু দ্বিতীয় বাক্যে আমি নিউজকে বাদ দিয়ে শুধু বলি দ্যাট ইউ নো, তুমি যা জানো ওটা সত্য না, তখনই তো আমার জিজ্ঞাসা বাজে, স্যার কি জানি আমি। এই যে জানার আগ্রহটা, আকাঙ্ক্ষাটা, এটা আসলে অ্যাডজেক্টিভ, আর এটা যদি না আসে তাহলে নাউন। বুঝে গেছো মনে হয়? আরো দুইটা উদাহরণ দিব, একটু মনোযোগ দাও। আরো দুইটা উদাহরণ দিব। কোথায় লিখবো? আচ্ছা, তোমার এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি আরো কিছু এক্সাম্পল দিব তোমাদেরকে, এটা আমি বুঝাবো একটু। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, এবার দেখো, আমি আরো দুইটা শব্দ দিই, বাক্য দিব। সে আমি লিখলাম দ্য ট্রুথ, ওই সত্যটা, দ্যাট ইউ বিলিভ, তুমি যেটা বিশ্বাস করো, ইজ অলসো বিলিভড বাই অল, সেটা সবাই বিশ্বাস করে। এবার লিখলাম দ্য ট্রুথ, ওই সত্যটা, কোনটা? দ্যাট আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ যে সর্বশক্তিমান, এই সত্যটা, ইজ বিলিভড বাই অল, এটা সবাই বিশ্বাস করে। দেখো, প্রথম বাক্যের যদি আমি দ্যাট ইউ বিলিভ কে বাদ দেই, প্রথম বাক্যে আমি দ্য ট্রুথ কে যদি বাদ দেই, তাহলে কিন্তু না আকাঙ্ক্ষা থাকে যে তুমি যা বিশ্বাস করো। ভাই আমি কি বিশ্বাস করি ভাই, আপনি কোনটার কথা বলতেছেন, প্রশ্ন আসে কিন্তু। তাহলে আকাঙ্ক্ষা আসলে ওটা অ্যাডজেক্টিভ হবে। বাট নিচের বাক্যে দেখো, আমি যদি নাউনটাকে বাদ দেই, দ্য ট্রুথ, সমস্যা নেই, দ্যাট আল্লাহ ইজ অলমাইটি ইজ বিলিভড বাই অল, বাক্য কমপ্লিট। তার মানে এটা নাউন ক্লোজ। ক্লিয়ার? তাহলে আমরা মনে রাখবো নিউজ, ট্রুথ, ফ্যাক্ট, ইনফরমেশন, রুল, রিউমার, ম্যাটার, এই নাউনগুলো বিশেষ করে, অথবা যে কোনো নাউন এরপর যদি দ্যাট যুক্ত ক্লোজ থাকে, তোমরা একটু সতর্ক থাকবা। যদি তোমাদের মনে হয় সেই দ্যাটের পূর্বের যে নাউনটা আছে, দ্যাটের পূর্বের নাউনটাকে বাদ দিলেও যদি বাক্যটা অর্থের দিক থেকে পরিপূর্ণ হয়, তাহলে তোমরা বুঝে নিবা সেটা নাউন ক্লোজ। আর দ্যাটের পূর্বের নাউনকে বাদ দেওয়ার কারণে যদি সেখানে কোনো আকাঙ্ক্ষা থেকে যায়, তাহলে বুঝে নিবা তোমরা সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এবার চলো আমরা ঝটপট 5টা বাক্যে ক্লোজকে একটা রিভিশন দিয়ে আসি, ঝটপট। দেখো আমি কি লিখলাম, আমি লিখলাম যে, মনোযোগ দাও সবাই, আমি লিখলাম যে ওয়াই হি ওয়েন্ট দেয়ার, কেন সে সেখানে গিয়েছিল। ইজ তোমরা সবাই উত্তরগুলো লিখবা চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে।
ইজ নট বা ইজ আননোন টু মি, সেটা আমার কাছে অজানা। তোমরা ঝটপট লিখো এটা কোনটা কোন ক্লোজ, নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। আরেকটা বাক্য ধরো লিখলাম আমি, আই নো দ্য রিজন, আমি কারণটি জানি। ওয়াই হি ওয়েন্ট দেয়ার, কেন সে সেখানে গিয়েছিল আমি সেই কারণটি জানি। আচ্ছা, আরেকটা বাক্য আমি লিখে দিলাম যে where there is a will there is a way, ইচ্ছা থাকলে উপায় হয়, এটা আন্ডারলাইন করো। তারপর ধর আরেকটা বাক্য দিয়ে লিখে দিলাম যে he was absent because he was ill, সে অসুস্থ ছিল। কোনটা কোন ক্লোজ? দেখো আমাদের প্রথম যে বাক্যটার দিকে আমরা পাচ্ছি, প্রথমটা ক্লোজের দিকে যে আমরা পাচ্ছি, তোমরা ঝটপট 2 মিনিটের মধ্যে একটু উত্তরটা লিখে ফেলবা। তোমরা চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে 2 মিনিটের মধ্যে একটু উত্তরটা লিখে ফেলো, দ্রুত উত্তরটা লিখে ফেলো। ওকে, এবার মিলাই নাও। আমরা এই অংশটুকুর পরিবর্তে ইট ব্যবহার করতে পারি, কিন্তু ইট দিয়ে রিপ্লেস করা যায়। ইট ইজ আননোন টু মি, সুতরাং এটা কোন ক্লোজ? নাউন ক্লোজ। এছাড়াও এটা সাবজেক্টের স্থানে বসেছে, তাই নাউন ক্লোজ। দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি দ্য রিজন একটা নাউন, আর আমরা জানি নাউনের পরে ডাব্লিউএইচ থাকা মানে সম্ভাবনা আছে অ্যাডজেক্টিভ হওয়ার, তবে নিশ্চিত হইতে হবে যে সে নাউনকে কোয়ালিফাই করে কিনা। ওয়াই হি ওয়েন্ট দেয়ার, কেন সে সেখানে গিয়েছিল, ওইটাই তো একটা কারণ, যেহেতু নাউনকে কোয়ালিফাই করতেছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। এবার আসো, ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। প্রথমত তুমি চিন্তা করো যে তুমি এই জায়গাটায় যদি এটাকে বাদ দিয়ে ইট ব্যবহার করো, এটা কোনো বাক্য হয়? ইট দেয়ার ইজ আ ওয়ে হয় না, মানে ইট দিয়ে রিপ্লেস করা যায় না, তার মানে নর্মালি এটা নাউন ক্লোজ। এছাড়াও বোঝা যায় যে এটা নাউন ক্লোজ হবে না, সরি, ইট দিয়ে রিপ্লেস করা যায় না, তার মানে এটা নাউন ক্লোজ হবে না। এছাড়াও বোঝা যায় যে এটা সাবজেক্টের জায়গা নেই, অবজেক্টের জায়গাও নেই, প্রেপোজিশনের পরেও নেই, সুতরাং এর নাউন হওয়ার কোনো চান্স নাই। এবার অ্যাডজেক্টিভ কেমনে হবে? অ্যাডজেক্টিভ হইতে গেলে শুরুতে ডাব্লিউএস বা দ্যাট থাকতে হয়। ডাব্লিউএস আছে মানলাম, বাট সামনে তো কোনো নাউন প্রোনাউন নেই, অ্যাডজেক্টিভও হবে না, তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে। আচ্ছা, হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল। প্রথমত এটা কি? এটা অ্যাডজেক্টিভ হওয়ার কোনো চান্স নেই। কেন? কারণ অ্যাডজেক্টিভ হইতে গেলে নরমালি শুরুতে ডাব্লিউএস বা দ্যাট থাকতে হয়, সেটা তো নাই, তাহলে এটা বাদ, অ্যাডজেক্টিভ হলো না। তাহলে বাকি হলো কি? নাউন আর অ্যাডভার্ব। দেখো তো তুমি এটা রিপ্লেসমেন্টে কি ইট ব্যবহার করতে পারো? হি ওয়াজ অ্যাবসেন্ট, ইট হয়? হয় না, ইট দিয়ে রিপ্লেস করা যায় না, মানে নাউনও হচ্ছে না, তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে। কেন হবে? কারণ তার অসুস্থ থাকার সাথে হচ্ছে অ্যাবসেন্ট থাকার সম্পর্ক, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, সুতরাং এটা অ্যাডভার্ব। সো আজকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ক্লোজের 14 গোষ্ঠী বিস্তারিত বোঝানোর জন্য। নিশ্চয় আরেকদিন চেষ্টা করব ক্লোজের উপর বিগত বছরের প্রশ্নগুলো সেগুলো সমাধান করে দেওয়ার। আজকে ক্লাসটি আনুষ্ঠানিকভাবে এখানে শেষ হয়ে গেল। তোমরা যারা ক্লাস করেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই চ্যাট বক্সে, কমেন্ট বক্সে জানাবা। আর যারা যারা এতক্ষণ ধরে ক্লাসটা দেখেছো এটা তোমরা তোমাদের টাইম লাইনে শেয়ার দিয়ে দিও। আর একটা বিষয় হচ্ছে, আমাদের কিন্তু অনেকগুলো কোর্সে ভর্তি চলছে। আমাদের বিসিএস প্রিলিমিনারি, ব্যাংক জব প্রিলিমিনারি, বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অ্যাডমিশন ইংলিশ প্রোগ্রাম, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন, ব্যাংক রিটেন ইংলিশ প্রিপারেশন এবং 11 থেকে 20 গ্রেডের জন্য যে কোনো জবের ইংলিশ প্রিপারেশন কোর্সে আমাদের ভর্তি চলছে। অনেকগুলো কোর্স আছে। তোমরা যদি কেউ চাও কোনো কোর্সে ভর্তি হতে, এটা আমাদের কোর্স কোঅর্ডিনেটরের নাম্বার 01605299524। এই নাম্বারে কিন্তু ফোন দিয়ে 50% ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।